এটা অনেক পুরনো আমলের কথা। যখন একটি ছোট্ট শহরে নাসির নামের এক জেলে তার স্ত্রী ফাতিমার সাথে একটি ভাঙাচোরা কুড়ে ঘরে থাকত। গ্রামের সবাই তাকে নাসির ভাই বলে ডাকত। এই শহরের অন্যদিকে একটা ছোট্ট পুকুর ছিল, যেখানে অনেক জেলেরা মাছ ধরতে আসত। এখন আল্লাহই জানেন যে নাসিরের ভাগ্যে এমন ছিল নাকি এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল। নাসির যখনই মাছ ধরতে যেত তখন তার জালে শুধু একটাই মাছ আটকাত, এবং তারপর সে সারা দিন জাল ফেলে বসে থাকলেও তার জালে কিছুই আটকাত না। একদিন নাসির পুকুরের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, আজ তো আমার জাল মাছে ভরিয়ে দাও, তোমার এই পরীক্ষার কতদিন চলবে? তখনই সেখানে হঠাৎ শহরের এক লোক চলে আসলো এবং বলল, কি নাসির ভাই, সারা শহর জানে যে তোমার জালে সবসময় একটাই মাছ আটকায়, যা দিয়ে তোমার আর তোমার স্ত্রীর দিন চলে। নাসির বলল, ভাই, এভাবে আমাকে নিয়ে মজা করো না। আমার ভাগ্য এমন কেন তা তোমার আর আমার চেয়ে ওই খোদা ভালো জানেন। ওই লোকটা বলল, মজা না তো কি করব? আরে তোমাকে নিয়ে তো পুরো শহরই মজা করে। এ কথা বলে সে জোরে জোরে হাসতে লাগল এবং তারপর তাচ্ছিল্য করে বলল, একটা মাছ ধরার জন্য এত বড় জাল? দেখো, লোকটাও কিন্তু দারুণ, এর তো একদমই লজ্জা নেই। তার কথা শুনে নাসির হতাশ হয়ে পড়ল এবং তারপর সে তার জাল পুকুরে ফেলল। কিছুক্ষণ পর তার জালে একটা মাছ আটকে গেল। ওই লোকটা আবার বলল, দেখো, আমি তো আগেই বলেছিলাম যে তোমার জালে শুধু একটাই মাছ আটকাবে, দ্বিতীয়টি কখনো আটকায় না। এখন তুমি একটা কাজ করো, এই মাছটা নিয়ে চুপচাপ নিজের বাড়ি চলে যাও, কারণ আজকের মতো তোমার কাজ তো হয়ে গেছে। এখন তুমি চাইলে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে পারো, যতবারই জাল পুকুরে ফেলো না কেন কোনো মাছ আটকাবে না। এ কথা বলে লোকটা আবারও জোরে জোরে হাসতে লাগল আর মজা ওড়াতে ওড়াতে সেখান থেকে চলে গেল। এবার বেচারা নাসির সন্ধ্যা পর্যন্ত জাল বিছিয়ে পুকুরের ধারে বসে রইল, কিন্তু অন্য কোনো মাছ তার জালে আটকাল না। ক্লান্ত হয়ে নাসির নিজের বাড়ি চলে গেল এবং সেই একটা মাছ তার স্ত্রী ফাতিমাকে দিয়ে বলল, আজও আমার জালে মাত্র একটাই মাছ আটকেছে, কে জানে আল্লাহর কি ইচ্ছা। তার স্ত্রী খুব লোভী আর রাগী ছিল। সে বলল, আমার তো কপারই পুড়েছে, তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটাই নষ্ট করেছি। কেমন লোক তুমি? বাকি সব জেলেরা তো জাল ভরে ভরে মাছ নিয়ে আসে আর সেগুলো বিক্রি করে অনেক টাকাও কামিয়ে নেয়, আর একটা তুমি আছো যে শুধু একটাই মাছ নিয়ে ঘরে আসো, যা রান্না করলে তো আমার একার পেটও ভরে না। নাসির মন খারাপ করে বলতে লাগল, ফাতিমা, তুমি এমন কথা বলো না। পুরো শহর আমাকে খোটা দেয়, তাতে আমার কোনো দুঃখ হয় না, কিন্তু তুমি যখন আমাকে খোটা দাও তখন মনে হয় আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। আর তারপর ফাতিমা বলল, আমি এটাই বুঝতে পারি না যে তুমি কেন আমাদের শহরের এই ফালতু পুকুরটার পেছনেই পড়ে আছো। এর বাইরেও তো আরও অনেক পুকুর আছে, তুমি সেখানে গিয়ে মাছ ধরো না কেন? নাসির বলল, ফাতিমা, বাকি পুকুরগুলো হয়তো বাদশাহর অধিকারে আছে, অথবা ভয়ানক আর ঘন জঙ্গলের মাঝখানে আছে। এখন এমন অবস্থায় আমি কি করতে পারি? ফাতিমা বলল, আমার এসব কথাই কোনো মাথা ব্যথা নেই। তুমি যে কোনোভাবে যা কিছু করে হোক না কেন বেশি করে মাছ ধরে আনবে, তা না হলে অন্য পুরুষরা যা করে আমাকেও সেটাই করতে হবে। নাসির বলল, তোমার কথার মানে কি ফাতিমা? তোমাকে কি করতে হবে? তার স্ত্রী রাগের সাথে বলল, বেশিরভাগ সময়ে স্বামী তার স্ত্রীকে ছেড়ে দেয়, কিন্তু এটা এমন প্রথম ঘটনা হবে যেখানে একজন স্ত্রী তার স্বামীকে ছেড়ে দেবে। এই বলে ফাতিমা পা দাপাতে দাপাতে সেখান থেকে চলে গেল। বেচারা নাসির অপমানিত বোধ করতে করতে হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে ফাতিমাকে কিছুই বলল না, কারণ সে তাকে খুব ভালোবাসত। পরের দিন নাসির এমনই হতাশা নিয়ে নিজের জাল হাতে পুকুরের দিকে যাচ্ছিল, তখন রাস্তায় তার এক বৃদ্ধা মহিলার সাথে দেখা হলো, যিনি ছোটবেলায় নাসিরের লালন পালন করেছিলেন। কারণ নাসিরের মা-বাবা নাসিরের জন্মের পরপরই ইন্তেকাল করেছিলেন। আজ নাসিরকে মনমরা হয়ে আসতে দেখে ওই মহিলা বলল, বাবা, কাল আবার তোমার ঘর থেকে তোমার আর তোমার স্ত্রীর ঝগড়ার আওয়াজ আসছিল। নাসির মন খারাপ করে বলতে লাগলো, কি বলবো খালা, কাল আবার আমার জালে শুধু একটাই মাছ আঁকতেছে দেখে ফাতিমা রেগে গেল আর আমার উপর চড়াও হলো। বৃদ্ধা মহিলা বলল, তুমি তোমার স্ত্রীকে বোঝাও না কেন? যদি তোমার জালে একটাই মাছ আটকায় তাতে কি হয়েছে? কে জানে, আল্লাহ হয়তো তোমার পরীক্ষা নিচ্ছেন। এমনও তো হতে পারে কাল তোমার জালে অনেক মাছ আটকে যাবে। তোমার স্ত্রীর ধৈর্য ধরে কাজ করা উচিত। যদি স্ত্রী তার স্বামীকে না বোঝে তাহলে কিভাবে চলবে? নাসির বৃদ্ধা মহিলাকে বলল, আমি অনেকবার আমার স্ত্রীকে বুঝিয়েছি, কিন্তু এখন আমি তাকে কিভাবে বোঝাবো? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। তুমি জানো খালা, সে তো কাল এটাও বলে দিয়েছে যে যদি পরিস্থিতি এমনই থাকে তাহলে সে আমাকে ছেড়ে চলে যাবে। আল্লাহ তো আমার পরীক্ষা নিচ্ছেনই, কিন্তু ফাতিমার এই কথা আমার চিন্তাকে আরও বাড়িয়ে দিয়েছে। বৃদ্ধা অবাক হয়ে বলল, ইয়া আল্লাহ,
এ কেমন স্ত্রী যে তার স্বামীকে বিপদের সময় ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে? তারপর বেচারা নাসির চুপচাপ ভাবতে ভাবতে সেখান থেকে এগিয়ে গেল। সে ভাবছিল যে ফাতিমা বলছিল আমাকে ওই পুকুরটা ছেড়ে জঙ্গলে অন্য কোনো পুকুরে যাওয়া উচিত। আজ আমি শেষবারের মতো দেখব, যদি আজ আমার জালে মাছ না আটকায় তাহলে বাধ্য হয়ে আমাকে অন্য পুকুর খুঁজতে হবে। নিজের সাথে কথা বলতে বলতে নাসির ওই পুকুরের কাছে এসে পৌঁছল। সে জাল ফেলতেই সেখানে আরেক জেলে চলে আসলো। আজ সে নাসিরের মজা ওড়াতে ওড়াতে বলতে লাগলো, দেখো আমাদের ওস্তাদজি এসে গেছেন, আসুন নাসিরজি, এই মাছগুলো আপনারই অপেক্ষা করছিল। আরে নাসির ভাই, তুমি কিসের জন্য এখানে সারাদিন নিজের মাথা খারাপ করো? তোমাকে কতবার বলেছি যে মাছ ধরা তোমার কম্য নয়, তুমি বোঝো না কেন? আমার তো মনে হয় মাছদের হয়তো তোমার চেহারাটাই পছন্দ নয়, তাই যখনই তুমি আসো মাছেরা বিরক্ত হয়ে পুকুরের ভেতরে চলে যায়। এই কথা বলে সে নাসিরের মজা ওড়াতে ওড়াতে জোরে জোরে হাসতে লাগলো। আজ তো নাসিরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সে চুপচাপ বসে রইল এবং তখনই তার জালে একটি মাছ আটকে গেল। ওই জেলেটা আবার বলল, আরে দেখলেন ওস্তাদজি, এবার তো হয়ে গেল আপনার কাজ, এবার তো আর দ্বিতীয় কোনো মাছ জালে আটকাবে না। তো নাসিরজি, আপনি আপনার বাড়ি যান আর আরাম করুন, আর এটাকেই রান্না করে খান। নাসিরের এখন একটু রাগও আসছিল। সে ওই রাগে সেই একটা মাছ নিয়ে নিজের বাড়ি ফিরে আসলো। তার হাতে একটা মাছ দেখে ফাতিমা কিছু বলতে যাচ্ছিল, তখনই নাসির বলে উঠল, ব্যাস, এখন আর কিছু বলার দরকার নেই, কাল আমি অন্য পুকুর খুঁজতে যাব। এ কথা শুনে ফাতিমা সেখানেই চুপ হয়ে গেল। পরের দিন নাসির যখন নিজের জাল নিয়ে বের হতে যাচ্ছিল, তখনই তার স্ত্রী ফাতিমা তাকে থামালো এবং বলতে লাগলো, তুমি বলেছিলে যে তুমি অন্য পুকুর খুঁজতে যাচ্ছ। আমি শুনেছি যে শহরের উত্তর দিকে জঙ্গলের ভেতরে একটা পুকুর আছে। লোকেরা বলে যে ওখানে জিনদের বসবাস আছে, তাই আজ পর্যন্ত ওখানে কেউ যায়নি। কিন্তু লোকেরা তো নানা রকম কথা বলতেই থাকে, সত্যিটা কি সেটা তো কারো জানা নেই। তুমি ওখানে কেন যাচ্ছ না? ফাতিমার এই কথা শুনে নাসির অবাক হয়ে গেল। নাসির বলল, ফাতিমা, ওখানে তো বহু বছর ধরে কেউ যায়নি, আর লোকেরা বলে ওখানে কোনো অশুভ আত্মার বাস আছে। তখন ফাতিমা বলল, এসব বাজে কথা। যদি ভাগ্য বদলাতে হয় তবে একটু ঝুঁকি তো নিতেই হবে। তুমি ওখানে যাও, হতে পারে যে ওখানে তুমি অনেক মাছ পেয়ে যাবে। আর শোনো, এতে আমাদেরই লাভ। ভাবো, যদি ওখানে অনেক মাছ পাওয়া যায় তবে সেই মাছগুলো বিক্রি করে তুমি টাকা কামাতে পারবে, আর অন্য কোনো জেলে ভয়ের কারণে ওখানে যাবেও না, আর এভাবেই আমরা আমাদের জীবন বদলাতে পারব। নিজের স্ত্রী ফাতিমার কথা শুনে নাসির কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। সে ভাবছিল যে ফাতিমার মনে টাকা ছাড়া আর কিছুই নেই, না ভালোবাসা, না চিন্তা, আর না পরিবার। আর তারপর নাসির ফাতিমার এই কথায় নাও করতে পারল না। এরপর কিছুক্ষণ ভাবার পর নাসির বলল, হ্যাঁ, সে তো সব ঠিক আছে, কিন্তু যদি ওখানে সত্যি কোনো বিপদ থাকে তবে? ফাতিমা বলল, আমার এসব কথায় কিচ্ছু যায় আসে না, শুধু তুমি ওই পুকুরের কাছে যাও। যদি ওখানে কোনো বিপদ থাকে তবে তুমি সেই বিপদের মোকাবিলা করে নিও, আমার তো শুধু টাকা চাই। ফাতিমার কথায় দুঃখ পেয়ে নাসির সেই রহস্যময় পুকুরের দিকে রওনা দিল। রাস্তাটা একেবারে শুনশান ছিল। কিছুক্ষণ পর নাসির পুকুরের কাছে পৌঁছে গেল। সে দেখল যে সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়েছিল। মনে হচ্ছিল যেন কোনো মানুষ তো দূরের কথা, বহু বছর ধরে সেখানে কোনো জানোয়ার পর্যন্ত আসেনি। এই সব ভাবতে ভাবতে নাসির পুকুরের দিকে তাকাতে লাগল। সাহস করে সে তার জাল পুকুরে ছুঁড়ে দিল। নাসিরের জাল ফেলার কিছুক্ষণ পরেই হঠাৎ একটা চকচকে মাছ তার জালে আটকে গেল। মাছটা দেখতে একটু অন্যরকম লাগছিল। নাসির অবাক হয়ে ভাবতে লাগল, কি আশ্চর্য ব্যাপার, এখানেও আমার ভাগ্যে শুধু একটাই মাছ জুটল। সে সাথে সাথে মাছটা বাইরে বের করল আর সেটা নিজের বালতিতে রেখে দিল। বালতিতে রাখতেই যেন এক চমৎকার হয়ে গেল। মাছের মুখ থেকে একটা সোনার টুকরো বের হলো। নাসির যখন এটা দেখল তখন অবাক হয়ে বলল, ইয়া আল্লাহ, এই পুকুরটার ব্যাপারে তো সবাই বলেছিল যে এখানে বিপদ আছে, কিন্তু এই পুকুরটা তো খুব জাদুকরী। যখন মাছটা সোনার টুকরো দিল তখন নাসির খুশি মনে সেটা নিয়ে নিজের বাড়ি ফিরে আসলো। সে মাছ আর সোনার টুকরোটা নিজের স্ত্রীকে দেখাতে দেখাতে বলল, প্রিয় স্ত্রী, খুব অদ্ভুত একটা ব্যাপার, ওই পুকুরেও আমার জালে শুধু একটাই মাছ আটকেছে, কিন্তু যেই আমি ওই মাছটাকে বালতিতে রাখলাম তখন ওর মুখ থেকে এই সোনার টুকরোটা বের হলো। ফাতিমা যখন ওই সোনার টুকরোটা দেখল তখন তার চোখে লোভের ঝিলিক দেখা গেল। ফাতিমা অবাক হয়ে বলল, এটা তো খুব ভালো কথা, একটা মাছ পাওয়া গেল যেটা খেয়ে আমরা আমাদের পেট ভরাতে পারবো, আর সাথে সোনার টুকরো, এটা তো সত্যিই চমৎকার হয়ে গেল। এবার ভাবো, যদি তুমি রোজ ওখানে যাও তাহলে আমাদের কাছে কতটা সোনা এসে যাবে। একটা কাজ করো, কাল থেকে তুমি রোজ ওখানে যেও।
আর তারপর নিজের স্ত্রীর কথা মেনে নাসির পরের দিন আবার পুকুরে চলে আসলো। আবার একটা মাছ ধরল, সেটাও সোনার টুকরো দিল। এখন তো নাসিরের রোজকার এটাই কাজ হয়ে গিয়েছিল। দেখতে দেখতে নাসির আর ফাতিমার অবস্থা বদলে গেল। নাসিরের পুরনো কুড়েঘরের জায়গায় একটা পাকা আর বিলাসবহুল প্রাসাদ তৈরি হয়ে গিয়েছিল। এখন শহরের সব লোক তাকে সম্মানের চোখে দেখতে লাগল। নাসিরের প্রাসাদে এখন চাকর বাকর আর সমস্ত জিনিস উপস্থিত ছিল। একদিন নাসির রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার সাথে সেই বৃদ্ধা মহিলার দেখা হলো। তিনি নাসিরের দিকে তাকিয়ে বলল, নাসির বাবা, ভালোই হলো যে তুমি এখানে আমার সাথে দেখা পেয়ে গেলে। দেখো, আমি বলেছিলাম না যে আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন আর তোমার ভাগ্য খুলে গেল। নাসির খুব খুশি হলো এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে বলল, হ্যাঁ খালা, আল্লাহ খুব দয়ালু, আপনার কথা একদম সত্যি হলো। নাসির ওই মহিলাকে নিজের মায়ের মতো মনে করত। সে ওই মহিলাকে সবকিছু সত্যি সত্যি বলে দিল যে কিভাবে সে জাদুকরি পুকুর পেয়ে গেল আর কিভাবে তার জীবন বদলে গেল। বৃদ্ধা মহিলা বলতে লাগল, সত্যি নাসির, আল্লাহর তোমার ওপর অনেক রহমত রয়েছে। তোমার পরিষ্কার নিয়ত আর আল্লাহর ওপর তোমার বিশ্বাস এই চমৎকার করেছে, নইলে বাকি লোকেদের জন্য তো এখনও ওই পুকুরটা ভয়ানক আর বিপজ্জনকই রয়ে গেছে। এবার আমার একটা কথা শোনো, তুমি ওখানে যাওয়া বন্ধ করে দাও। তুমি যতটা সম্পদ জড়ো করেছ সেটা দিয়ে একটা ব্যবসা শুরু করে নাও, আর আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার ব্যবসায় বরকত হয়। আর হ্যাঁ, যখন থেকে তোমার স্ত্রীর কাছে এত ধনসম্পদ এসেছে সে খুব অহংকারী হয়ে গেছে। দেখো, আমার কথাটা মন দিয়ে শোনো, আমি চাই যে তুমি এখন গরিবদের সাহায্য করো। কাল আমি দেখলাম যে এক ফকির তোমার বাড়িতে এসেছিল আর তোমার স্ত্রী তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। এই কথা শুনে নাসির অবাক হয়ে গেল। সে বলতে লাগল, ঠিক আছে খালা, আপনার কথা আমি আজ পর্যন্ত অমান্য করিনি, তো আজ কিভাবে অমান্য করতে পারি? আর আজই আমি আমার স্ত্রীর সাথে এ ব্যাপারে কথা বলবো। আর তারপর বৃদ্ধা মহিলা সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর নাসিরও নিজের বাড়ি ফিরে আসলো। বাড়ি এসে সে ফাতিমাকে বলল, দেখো ফাতিমা, খালা বলছিল যে কাল এক ফকির এসেছিল, যাকে তুমি অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছ। তোমার এমনটা করা উচিত হয়নি। তুমি কি নিজের গরিবিল বিনগুলো ভুলে গেছ? ফাতিমা বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, আমার সব মনে আছে। কিন্তু হয়তো তুমি ভুলে গেছো যে যখন তুমি গরিব ছিলে তখন শহরের সব লোক তোমাকে নিয়ে কিভাবে মজা ওড়াতো। নাসির বলল, ফাতিমা, আমাদের শহরের লোকেদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমরা তাদের মতো হতে পারি না। হ্যাঁ, এবার আমার একটা কথা মন দিয়ে শোনো। আমি তোমাকে এটা বলতে চাই যে দেখো, এখন আমাদের কাছে ধন সম্পদের কোনো অভাব নেই, তাই আমি চাই যে আমি ওই পুকুর থেকে মাছ ধরা বন্ধ করে দিই আর কোনো ব্যবসা শুরু করে দিই। এটা শুনে ফাতিমা অবাক আর চিন্তিত হয়ে গেল এবং রাগে নাসিরের দিকে তাকিয়ে বলল, তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি? নাসির বলল, আমার মাথা তো নয় ফাতিমা, কিন্তু তোমার মনের ভেতরে লোভ চেপে বসেছে। আমি দেখছি যে যখন থেকে আমাদের কাছে সম্পদ এসেছে তখন থেকে তোমার মনে সম্পদের লোভ শেষ হওয়ার বদলে বেড়েই চলেছে। আজ পর্যন্ত তুমি কখনো আল্লাহর শুকরিয়াও আদায় করনি। ফাতিমা রাগে বিড়বিড় করতে লাগল। ফাতিমা খুব চেষ্টা করল যাতে নাসির রোজ ওই পুকুরে যায়, কিন্তু নাসির মানল না। আর তারপর অবশেষে ফাতিমা বুঝতে পারল যে নাসির নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কিন্তু ফাতিমার ভেতরের লোভ অনেক বেশি বেড়ে গিয়েছিল। হতাশ হয়ে সে নাসিরকে বলতে লাগল, চলো ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা, কিন্তু তুমি আমার একটা শেষ কথা তো মানতেই পারো। নাসির বলল, কোন কথা? ফাতিমা বলল, ভাবো যদি রোজ একটা মাছ থেকে একটা সোনার টুকরো পাওয়া যায়, তবে কেন আমরা একবারে সব মাছ বের করে নিই না? ভাবো আমরা কতটা সোনার টুকরো একবারে পেয়ে যাব। ফাতিমার কথা শুনে নাসির চিন্তিত হয়ে পড়ল। নাসির একটু রেগে গেল এবং বলল, তুমি পাগল হয়ে গেছ, ওটা কোনো সাধারণ পুকুর নয়, ওখানে নিশ্চয়ই কোনো রহস্যের ব্যাপার আছে। যদি আমরা ওই পুকুরের মর্যাদা ভাঙি তবে যে কোনো খারাপ কিছু হতে পারে। নাসিরের এই কথায় ফাতিমা হাসতে হাসতে বলল, যখন তুমি গরিব ছিলে তখন খুব সাহসী ছিলে, কিন্তু বড়লোক হওয়ার পর তুমি কবে থেকে ভীতু হয়ে গেলে? দেখো, এবার তুমি আবার ওই পুকুরের কাছে যাওয়ার জন্য না করো না। আমার কথায় তুমি এই শেষ কাজটা তো করতেই পারো। যদি তুমি আমার কথা না শোনো তবে আমি বিষ খেয়ে নেব আর নিজের প্রাণ দিয়ে দেব। তুমি জানো যে আমি কতটা জেদি। এই কথা শুনে নাসির অবাক হয়ে গেল। সে বলল, ফাতিমা, তুমি জেদি নও, বরং লোভী। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসার খাতিরেই আমি তোমার সব জেদ মেনেছি আর আজও মানব। তারপর পরের দিন নাসির নিজের 2 চাকরকে সাথে নিয়ে ওই পুকুরের ধারে চলে আসলো, কারণ এখন পর্যন্ত ওই পুকুরের ব্যাপারে কেউ জানত না। তো নাসির বলল, দেখো, আমি রোজ এখানে মাছ ধরার জন্য জাল ফেলতাম, তো প্রতিবার শুধু একটাই মাছ আটকাত। আজ আমি চাই যে এই পুকুরের সব মাছ আমি পেয়ে যাই, তাই তোমরা দুজনে বালতি দিয়ে এই পুকুরের সব জল বের করে দাও আর তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। ওই পুকুরটা খুব একটা বড় ছিল না,
দুই চাকর তার নির্দেশ পালন করতে করতে বালতি দিয়ে পুকুরের জল বের করতে লাগল। সারা দিনের পরিশ্রমে নাসিরের নিজের পরিশ্রম বৃথা মনে হতে লাগল। পুকুর তো শুকোতে শুরু করেছিল, কিন্তু কোনো মাছ দেখা যাচ্ছিল না। পুকুরের মাঝখানে শুধু কাদা আর পচা গন্ধ ছিল। শেষে নাসির একটি ছোট্ট গর্ত দেখতে পেল, যা পুকুরের একদম মাঝখানে ছিল। নাসির যখন ওই গর্তে নিজের হাত ঢোকাল, তখন সেই মুহূর্তেই ঘন কালো ধোঁয়া বাইলে বের হতে লাগল। পুরো পুকুর একটা ভয়ানক ধোঁয়ায় পরিণত হল, আর সেখানে কিছুই দেখা যাচ্ছিল না। এটা দেখে দুই চাকর তো সেখান থেকে ভয়ে পালিয়ে গেল, আর নাসিরকে একাই সেখানে ফেলে গেল। এবার নাসিরও ভয় পেয়ে গিয়েছিল। সে নিজের প্রাসাদের দিকে ছুটে গেল। নাসিরের এমন অবস্থা দেখে ফাতিমা অবাক হয়ে বলল, কি হয়েছে, আর ওই চাকররা কোথায়? নাসির বলল, আমার তো মনে হয় ওই দুই চাকর শহর ছেড়েই পালিয়ে গেছে। এই বলে নাসির পুকুরের সব ঘটনা ফাতিমাকে শুনিয়ে দিল। এটা শুনে ফাতিমাও ঘাবড়ে গেল আর বলল, আমার তো মনে হতো যে ওই পুকুরের সব মাছ তুমি পেয়ে যাবে, কিন্তু ওখানে এমন কিছুও হতে পারে, এটা তো আমি কখনো ভাবিওনি। নাসির বলল, আমি তোমাকে বলেছিলাম না ফাতিমা, যে ওই পুকুরে আমরা কিছু পাবো না? কে জানে ওটা কোনো রহস্য ছিল, যার কারণে আমি ওই মাছটা পাচ্ছিলাম, যা আমাকে সোনার টুকরো দিচ্ছিল। এবার ফাতিমা আর কিছু বুঝতে পারল না। সে চুপচাপ নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে যখন ফাতিমা বিছানা থেকে উঠল, তখন তার পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল আর খুব বাজেভাবে ব্যথা করছিল। নাসির ফাতিমাকে দেখে ঘাবড়ে গেল আর বলল, ফাতিমা, তোমার চেহারা তো একদম রোগীদের মতো লাগছে, কি হয়েছে তোমার? ফাতিমা বলল, আমার সারা শরীরে ব্যথা হচ্ছে। নাসির সাথে সাথে উঠল আর এক হেকিমকে ডেকে নিয়ে আসলো। হেকিম ফাতিমাকে দেখল এবং তারপর নাসিরকে বলল, নাসির, তোমার স্ত্রীকে এক খুব ভয়ানক রোগ চেপে ধরেছে। এর চিকিৎসা তো খুব দামি, আর এই চিকিৎসা শুধু গাছগাছড়া দিয়েই হতে পারে, আর সেগুলো খুব দামি হয়। নাসির বলল, আপনি চিন্তা করবেন না হেকিম সাহেব, যাই হয়ে যাক না কেন, আমাকে আমার স্ত্রীকে ঠিক করতে হবে। সেই দিন থেকেই নাসির নিজের স্ত্রীর চিকিৎসায় প্রাণপণে লেগে পড়ল। গাছগাছড়া দামি হওয়ার কারণে ধীরে ধীরে নাসিরের সব সম্পদ নিজের স্ত্রীর চিকিৎসায় খরচ হয়ে গেল। একদিন নাসির হেকিমকে বলল, আমার কাছে যত সম্পদ ছিল তা সব শেষ হয়ে গেছে। তো হেকিম বলল, দেখো নাসির, তোমার স্ত্রীর কয়েকদিনের চিকিৎসা এখনও বাকি আছে। যদি ওই চিকিৎসা না হয়, তবে রোগ আবার সেখানেই চলে আসবে যেখান থেকে আমি চিকিৎসা শুরু করেছিলাম। তোমাকে যে কোনোভাবে টাকা জোগাড় করতেই হবে, নইলে তোমার স্ত্রী বাঁচতে পারবে না। এ কথা শুনে নাসির হতাশ হয়ে পড়ল আর নিজের স্ত্রীকে সে সব কথা জানালো এবং বলতে লাগল, মনে হচ্ছে যে আমাদের এই প্রাসাদটা বিক্রি করতে হবে। এটা শুনে ফাতিমার চোখে জল চলে আসলো। এরপর নাসির ওই প্রাসাদ বিক্রি করে দিল আর সে আগের মতোই কুঁড়ে ঘরে নিজের স্ত্রীর সাথে থাকতে লাগল। কয়েকদিনের চিকিৎসার পর ফাতিমা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু এখন তাদের কাছে সব শেষ হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল নাসির আর ফাতিমার গল্প। আশা করি যে আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। আপনারা এই গল্প থেকে কি শিখলেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন দেখা হবে অন্য কোনো নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।